প্রিয় দর্শক, স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, অনলাইনে পণ্য কিনলেই অর্থ ফেরত সহ বিভিন্ন ধরনের অস্বাভাবিক অফার দিয়ে ব্যবসা করছে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান। 100 থেকে 150% পর্যন্ত ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে, সাইক্লোন অফার, 1 টাকায় কোটি টাকার গাড়ি, ধামাকা অফার সহ লোভনীয় নানান অফারের ফাঁদে পড়ে পথে বসেছে হাজারো গ্রাহক। আরটিভি সহ দেশের অধিকাংশ গণমাধ্যম শুরু থেকে এসব প্রতারণার তথ্য তুলে ধরলেও অজানা কারণে কর্তৃপক্ষ ছিল নীরব। সম্প্রতি গ্রাহকের স্বার্থ সুরক্ষায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি, আলিশা মার্ট, ধামাকা শপিং, ই অরেঞ্জ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আন্তঃসেবা বন্ধ করে দিয়েছে দেশের অধিকাংশ ব্যাংক। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় কি হচ্ছে ই কমার্সের নামে। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব মিস্টার নজরুল ইসলাম খান। আমার বাদিকে আছেন বেসিসের সাবেক সভাপতি, আজকে ডিল.com ও বিডি জবসের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মিস্টার ফাহিম মাসরুর। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, তথ্য প্রযুক্তি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার তানজিবুল আলম। প্রিয় দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন। আপনি যদি এইসব ই কমার্স দ্বারা প্রতারিত হন, সেই তথ্য আমাদেরকে দিতে পারেন। জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে আরটিভিতে চোখ রাখছেন, চাইলে অনুষ্ঠানটা আপনারা ফেসবুকেও দেখতে পারেন। তো আমরা আলোচনায় যাব। প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যাব, তার আগে একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটা দেখে নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে এ সংক্রান্ত প্রতিবেদন, যেটা আরটিভি এর আগেও অনেকবার প্রচার করেছে, সম্প্রতি আবারও করছে, সেই প্রতিবেদনটা দেখে নিয়ে আমরা আলোচনায় ফিরে আসছি। ক্যাসিনো কিং হিসেবে পরিচিত এনুরূপন বা সম্রাটরা র্যাবের অভিযানে ধরা পড়েছে। তবে বসে নেই জুয়ারিরা। এবার লোভের ফাঁদে ফেলে ক্যাসিনোর ভোল পাল্টিয়ে প্রকাশ্যে চলছে ভিন্ন ধরনের 1 টাকার গেম। এমন অভিযোগ উঠেছে অনলাইন শপ গারাজের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি পর্দায় বহুমুখী প্রচারের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে তারা। মাত্র 1 টাকায় দামি গাড়ি, মোটরসাইকেল ও মোবাইল সহ বহু অফারের ছড়াছড়ি। আর এতেই হুমড়ি খেয়ে পড়ছেন অনেকেই। এবং লক্ষ লক্ষ টাকার গিফট জেতার সুযোগ থাকছে। এবং আমরা জানাবো যে কিভাবে আপনি পেতে পারেন 1 টাকায় একটি রেফ্রিজারেটর। দেশে দারাজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নিশ্চিত করেন ক্যাম্পেইনের অনুমতি নেই তাদের। এখানে 1 টাকার গেম রয়েছে, 1 টাকার গেমে গাড়ির মতো জিনিস পাওয়া যাচ্ছে না। ক্যাম্পেইনের জন্য তো পারমিশন হয় না। ক্যাম্পেইন তো পার্ট অফ প্রসেস। এটা তো আপনার আমাদের নর্মাল কাজের সাথে অ্যাটাচড। শুধু দারাজ নয়, অভিযোগ আছে অনলাইন মার্কেটিং শপ ই ভ্যালির বিরুদ্ধেও। মোটরসাইকেলের অর্ডার দিয়ে সব টাকা পরিশোধ করে নির্ধারিত সময়ে পণ্য পাওয়া তো দূরে থাক, যোগাযোগই করতে পারেননি এই ব্যক্তি। 10 বার 15 বার ফোন দেওয়ার পরও আমি কোনো সলিউশন পাচ্ছি না। ওরা ফোন পিকই করতেছে না। তো নিজের মনে তো আশঙ্কা লাগতেছে। সেই জন্য আসার পর দেখতেছি যে এখন অফিস হবে। এখন তো আমরা পুরোটাই আশঙ্কার মধ্যে আছি। আমার ফেব্রুয়ারির অর্ডার, এখন পর্যন্ত আমি আর কি কিছুই পাচ্ছি। আমাকে হেডলাইনের থেকে ফোন দেওয়া হয়েছে, বলছে যে আপনি পাবেন অবশ্যই। তো আমি এখনো কোনো ইয়া পাচ্ছি। প্রায় 60 ডেজ 65 ডেজ হয়ে গেছে, ওয়ার্কিং ডেজের কথা বলতেছি আমি। আজ পর্যন্ত আমি ওটার কোনো আপডেটই পাইনি। মানুষকে লোভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া সরাসরি প্রতারণা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক খন্দকার ফারজানা। এই প্রতারণা অনেক সময় আমি যেটা মনে করি জুয়া বা ক্যাসিনোর যেই ব্যবসা রয়েছে সেটার সামিল। স্পেশাল টাস্ক ফোর্সের কথা আমরা অনেকদিন ধরে বলছিলাম। না হলে এই প্রতারণা কিংবা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার যে একটা বিজনেস প্র্যাকটিস শুরু হয়েছে, সেটা আসলে বন্ধ করা সম্ভব হবে না। লোভে পড়ে প্রতারণার ফাঁদে পা না দিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যে প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা আলোচনায় যাব। প্রথমে ফাহিম মাসরুর, আপনি যদি বলেন যে প্রসেসটা কি, প্রতারণাটা কিভাবে করতো আসলে? জি, আসলে এটা নিয়েও বেশ কয়েকদিন ধরেই অনেক কথাবার্তা হচ্ছে। আমরা মিডিয়াতে প্রতিদিনই রিপোর্ট দেখছি, আজকেও পত্রপত্রিকা এসেছে। আসলে যেটা নিয়ে গত কয়েকদিন ধরে যে জিনিসটা, মডেলটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে প্রচুর লোকজন একটা বড় অংশের টাকা, কেউ হয়তো একটা বাইক কিনছে, কেউ হয়তো একটা ওয়াশিং মেশিন কিনছে, মোবাইল সেট কিনছে, তারা টাকাটা অ্যাডভান্স পেমেন্ট পুরোপুরি দিয়ে দিচ্ছে। তারপরে বলা হচ্ছে যে 45 দিনের মধ্যে প্রোডাক্ট দেওয়া হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 45 দিন হওয়ার পরেও প্রোডাক্টটা দেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে কিছু গ্রাহক হয়তো
4-5 মাস পরে কেউ কেউ পাচ্ছে, হয়তো 100 জন গ্রাহক অর্ডার দিলে 20-30 জন হয়তো। একটু আগে দেখলাম যে ফেব্রুয়ারিতে দিয়েছে, 6 মাস হয়ে গেল এখনো কিন্তু সে পায়নি। জি, তো এরকম হচ্ছে যে হয়তো কেউ কেউ পাচ্ছে, আবার কেউ কেউ না পাওয়ার পরে 6 মাস পরে তাকে একটা চেক দেওয়া হচ্ছে, হয়তো রিফান্ড চেক দেওয়া হচ্ছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা কিন্তু আরও 4-5 মাস পরের ডেটের চেক। সে হয়তো ফেব্রুয়ারি মাসের একজন যে অর্ডারটা প্লেস করেছে সে চেক পাচ্ছে হয়তো জুলাই মাসে এসে, কিন্তু জুলাই মাসের চেকটা পাচ্ছে না, পাচ্ছে চেকের ডেট লেখা আছে হয়তো অক্টোবর বা নভেম্বরে। তো তার পুরো টাকাটা কিন্তু অলমোস্ট 8 থেকে 9 মাস এই কোম্পানিগুলো আসলে ধরে রাখছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে ই কমার্স না, এটা ওয়ান কাইন্ড অফ প্যারালাল ব্যাংকিং। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো একজন মানে কারো টাকা যদি আমি আটকে রাখতে চাই, আমাকে একটা ব্যাংকিং লাইসেন্সের আন্ডারে নিতে হবে। তো তাদের তো কোনো ব্যাংকিং লাইসেন্স নাই, ই কমার্সের নামে বেসিক্যালি দে আর ডুইং এ প্যারালাল ব্যাংকিং। এই জিনিসটার একটা আইনগত অফকোর্স একটা, এবং রিপোর্টে আমরা দেখলাম যে প্রচুর টাকা তারা পাঠিয়ে দিয়েছে, মানি লন্ডারিং হয়েছে, বিদেশেও পাঠিয়েছে, সেরকম রিপোর্টে কিন্তু আমরা দেখেছি। অলরেডি দুদকে এই ব্যাপারে অনুসন্ধান হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল যে আমাদের দেশে যে ই কমার্সের যে বড় একটা সম্ভাবনাময় জায়গা ছিল, আমাদের এখানে হাজার হাজার লাখ লাখ তরুণ উদ্যোক্তা এই ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদের ওভারঅল জিনিসটাই কিন্তু এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। শুরুতে একটা ঝাঁকুনি খেয়ে গেল, শুরুতে একটা ঝাঁকুনি, এবং সেটা হচ্ছে গুটি কয়েক কোম্পানির জন্য। জি, নজরুল ইসলাম খান, আপনি যদি বলেন, আপনি তো এরকম একটা প্রতারিত কোম্পানির কাছ থেকে টাকা উদ্ধারের একটা বড় দায়িত্ব উদয় সরকার আপনাকে দিয়েছিল, সেই প্রেক্ষাপটে যদি একটু বলেন যে কিভাবে এই প্রতারণাগুলো হয় এবং আমরা বাড়তে দিই। আমরা দেখলাম হলমার্ক, ডেস্টিনি যখন 3,000-4,000 কোটি টাকা হয় তখন কি আমাদের টনক নড়ে, আমরা নজর দিই, এত দূর যেতে দেই কেন আমরা? আসলে এইসব কাজ যারা করেন তাদের সাথে কিছু পাওয়ারফুল লোকের একটা কানেকশন থাকে, তারা কিছু সুবিধা নেন, এই সুবিধা নেওয়ার ফলে এইসব সুযোগগুলো সৃষ্টি হয় বা সৃষ্টি করেন। এমনকি আমার অভিজ্ঞতায় দেখেছি যে যারা এগুলো কন্ট্রোল করার দায়িত্বে তারা হয়তো কিছু জানেন না, কিন্তু অন্যরা তাদেরকে চাপ প্রয়োগ করছেন এগুলো করার জন্য, এবং তাদের কথা মতো বা চাপে সেটা করে দেন। আলটিমেটলি বাংলা একটা কথা আছে, আজকাল সেটা প্রচলিত না, উদর পিণ্ডি বোদর ঘাড়ে, তখন দেখা যায় অন্যের ঘাড়ে এটা দিয়ে দেওয়া হয়। আমি পরিষ্কার সেটা দেখি, হালদারের যে কোম্পানি ছিল সেখানে আমি পরিষ্কার দেখি, এবং মানুষে যা জানে এই জানার বাইরেও অনেক কিছু আছে সেটা মানুষে জানে না। আমার নিজের অভিজ্ঞতা আছে যে ওই পকেট মেরে দৌড় দিয়ে পকেট মেরেছে বলে আসল পকেট মার পালিয়ে যায়, সেরকম একটা অবস্থা। এবং সহযোগিতা করে অনেকে। আমার নিজের কথাই যদি বলি, কোর্ট থেকে আমাকে নিয়োগ করেছে, কিন্তু আমি দেখেছি সকল মিডিয়া, কোনো মিডিয়ায় কিন্তু এটা উল্লেখ করেনি, এবং কিছুদিন আগেও আমাদের ওয়েবসাইটে কিন্তু হ্যাক করছে। তো আমি আগে সচেতন ছিলাম, যার জন্য এই ডেটাগুলো আগে রেখে দিয়েছিলাম, নাহলে একেবারে ডিজাস্টার হয়ে যেত। এখানেও আমি মনে করি নিশ্চিত আমরা খবর রাখি, যেহেতু আমি ওই মন্ত্রণালয়ের আমি সচিব ছিলাম, এবং ই কমার্স কিন্তু আমার হাত দিয়ে শুরু। ফাহিম মাসুদ সাহেব জানেন, প্রথম মিটিং আমি করি এবং এই অ্যাসোসিয়েশনটা আমি করি সত্যি বলতে কি। তো এইটা এখানে কিছু লোক এসব সুযোগ নেই, এটা তো যেটা ধরা পড়ছে এটা তো আসলে ই কমার্স না, এটা তো একেবারে প্রতারণা করা, কোনো সন্দেহ নেই। শুধু ই কমার্সের নামে, কিন্তু এটাতে ক্ষতি হবে কি, যারা সত্যিকার করতে চায় তাদের পরে অনাস্থা হবে। আর এখন যেহেতু একটা কোভিড পিরিয়ড চলছে, এখন একটা ই কমার্সের একটা বেস্ট টাইম সত্যি বলতে কি এখানে। তো সেই সময় এগুলো করা হয়েছে, এবং আমি মনে করি আসলে আমাদের যা কিছুই হয় ওই কিছু লোকরে ধরা হয় বা চেষ্টা করা হয়, কিন্তু এর পিছনে কারা আছে, কাদের নেগলিজেন্সি আছে এবং কারা দেখেনি, তাদের আগে ব্যবস্থা নেওয়া উচিত। এদের যদি 10 বছর হয় ওটাকে 20 বছর দিয়ে দেওয়া উচিত দায়িত্বশীল লোকদের। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে যাবো। বাসি তানজিব, আপনি যদি বলেন যে এনআই খান যেটা বলবার চেষ্টা করেছেন যে আমরা যাদেরকে ধরি আসলে বুদোটাকে আমরা ধরছি না, বুদো হচ্ছে যারা মাস্টার মাইন্ড, খুবই ইনফ্লুয়েন্সিয়াল, খুবই পাওয়ারফুল, হাইলি কানেক্টেড, তাদেরকে কখনোই ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তো আইনগতভাবে কিভাবে তাদেরকে ধরা যায়, মোকাবেলা করা যায় কিনা, না এটি আমাদের নিয়তি, এই চলবে? এটা ঠিক নিয়তি কিনা বলতে পারবো না, বাট আমাদের যে নিয়তি সেটা হচ্ছে যে পলিসি মেকার যারা আছে তাদের রিঅ্যাকশন টাইম অনেক লম্বা। আপনি যদি এটা আমাদের নিয়তি, আপনি এটা বলতে পারেন। আমরা এই যে প্রথমবার যখন এই ইভেলি কিংবা ইভেলি যে ব্যবসাটা, যে পদ্ধতিতে ব্যবসাটা করছে সেটা যে প্রতারণার শামিল, এই বিষয় নিয়ে প্রথম আলোতে গত বছর সেপ্টেম্বর মাসে একটা প্রতিবেদন এসেছিল, এবং ওখানে বিজনেস মডেল অ্যানালাইসিস করে বলে দিয়েছে যে তারা যে হারে সাধারণ জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করছে, যে অবিশ্বাস্য রকম ডিসকাউন্টের কথা বলে,
এই ডিসকাউন্ট দিয়ে কখনো কারো পক্ষে একটা বিজনেস পরিচালনা সম্ভব না। এবং কেউ যদি তার নিজের পয়সা জনগণের কাছে ডিসকাউন্টের মাধ্যমে বিলিয়ে দিতে চায়, সেটাতে কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু সে যে কাজটা করছে, এই ই কমার্সের প্ল্যাটফর্মটা ব্যবহার করে সাধারণ জনগণকে অবিশ্বাস্য রকমের ডিসকাউন্ট অফার করে তাদের কাছ থেকে টাকা নিয়ে 100 জনের কাছ থেকে টাকা নিয়ে 10 জনকে ডিসকাউন্টটা দিচ্ছে, বাকি 90 জনের কাছ থেকে টাকাটা নিয়ে সে ওটা দিয়ে ব্যবসা করতেছে, ওটা খরচ করে ফেলছে এবং এটার কোনো সংস্থান নাই। তার মানে হচ্ছে যে সে এটাকে তার ভবিষ্যতের আরো বেশি টাকা উৎপাদন সংগ্রহের জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করে এমন একটা বিজনেস মডেল তৈরি করেছে, যার ফলে এটা ডেস্টাইন টু লুজ। এই যে একটা প্রতারণার ফাঁদের মতো তৈরি করা, এই বিষয়ে প্রতিবেদনটা বহু আগে প্রকাশিত হয়েছে, কিন্তু সরকার তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আপনারা যদি লক্ষ্য করেন, 11 মাস পার হয়ে গেছে। 11 মাস পার হয়ে যাওয়ার পরে এই 11 মাস সে 100 কোটি টাকার থেকে তার ব্যবসা বাড়িয়ে 1100 কোটি টাকা পর্যন্ত চলে গেছে। তারপরে সরকারের মধ্যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি আমরা, যে টনক নড়ছে যে হ্যাঁ, এখানে তো অনেক লোক প্রতারণার শিকার হচ্ছে। যখন প্রতারিতের সংখ্যা 100 জন, 200 জন, 300 জন, 400 জন কিংবা 1000 জন ছিল, তখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। যখন এই সংখ্যাটা এখন 10,000 জন হয়ে গেছে, যখন টোটাল প্রতারিত অ্যামাউন্ট 1000 কোটি টাকার কাছাকাছি চলে গেছে, তখন সরকারের টনক নড়ছে। এই জায়গাটাতেই বলছিলাম যে আমাদের নিয়তি হচ্ছে সরকারের রিঅ্যাকশন টাইম। এখন এই যে সরকারের রিঅ্যাকশন টাইমে যে ডিলেটা, এটা বিভিন্ন কারণে হতে পারে। এমন হতে পারে যে ওইখানে পলিসি লেভেলে, এই যে আপনি যেরকম উদুর পিন্ডিটা, ওই বুধুরা হয়তো আপনার পিছন থেকে কলকাঠি নাড়ছে, সেটা আমরা জানি না। কিন্তু আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে যারা প্রতারিত হয়েছে বলছে, আমি বলবো যে এখানে আসলে প্রত্যেকে যারা আছে এই সিস্টেমের সাথে যারা ইনভলভ, প্রত্যেকে তাদের নিজস্ব পজিশন থেকে তাদের লায়াবিলিটি কিংবা রেসপন্সিবিলিটি আছে। প্রথমত সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ল এনফোর্সিং এজেন্সি কিংবা মিনিস্ট্রি অফ কমার্সের উচিত ছিল বিষয়টা যখন এই ধরনের অভিযোগ আসছে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া। কিংবা বাংলাদেশ ব্যাংক যখন দেখলো যে সে এরকম যে মডেলে ব্যবসাটা করতেছে, সেটার ফলে সে ইলেকট্রনিক মাধ্যমটাকে ব্যবহার করে, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটাকে ব্যবহার করে সাধারণ জনগণের কাছে টাকা সংগ্রহ করছে, এবং ওই টাকা সংগ্রহটা বেসিক্যালি নাথিং বাট ওয়ান ফর্ম অফ টেকিং ডিপোজিট, তখন তাদের এগিয়ে আসা উচিত ছিল। তো প্রত্যেকেই তাদের নিজস্ব জায়গা থেকে সময় মতো তাদের দায়িত্ব পালন করে নাই। তারই ধারাবাহিকতায় আমরা এখন এটা প্রতারণার মহিরুহ আকার ধারণ করেছে। আপনি আজকে পর্যন্ত যদি দেখেন, ব্যবসাটা কিন্তু সে বন্ধ করে নাই। কারণটা হচ্ছে কি, তাকে কিন্তু এখনো কোনো ল এনফোর্সিং এজেন্সি গিয়ে ব্যাখ্যা দাবি করা নাই যে আপনি যে মডেলে ব্যবসা করতেছেন এই মডেলটা যে সাস্টেনেবল না, সেটা আমরা সবাই বুঝতেছি। আপনি আমাদেরকে সন্তুষ্ট করেন, কোন পদ্ধতিতে আপনি টাকাটা ফেরত দিবেন। সে এখন বলে আমি 2024 সাল পর্যন্ত আমাকে ব্যবসা করতে দিতে হবে, তারপরে আমি টাকাটা ফেরত দিতে পারবো। কারণ 2024 সাল পর্যন্ত যদি তাকে ব্যবসা করতে দেন, তাহলে আগামী 2 বছরে সে যে পরিমাণ আরো নতুন গ্রাহককে তাদের টাকা সংগ্রহ করে পুরাতন গ্রাহককে টাকা শোধ করবে, কারণ তার তো যে লসের যে সাইকেল সেটা বন্ধ হচ্ছে না। তো তাকে যদি আপনি 2024 সাল পর্যন্ত সময় দেন, তাহলে আরো বেশি গ্রাহক এখানে প্রতারণার শিকার হবে, আরো বেশি গ্রাহকের টাকা ঢুকে যাবে, কারণ তার নিজস্ব পুঁজি নাই এবং তাকে তার এই ভেঞ্চারে ইনভেস্ট করার মতো এখনো পর্যন্ত আমাদের জানা মতে কোনো ইন্টারেস্টেড ইনভেস্টর। আপনার পরামর্শ হচ্ছে যে ইমিডিয়েট তার ব্যবসাটা আগে বন্ধ করতে হবে, আরো বেশি মানুষকে যদি প্রতারণা থেকে বাঁচাতে চাই আমরা। জি, হ্যাঁ, ব্যবসাটা বন্ধ করতে গিয়ে এমন ভাবে বন্ধ করতে হবে যেটা আইন মেনে করা হয়। এখন আপনি যদি তাকে শুনানির সুযোগ না দিয়ে আইনগত যেসব রক্ষা কবচের বিষয় সেগুলো আছে, ওগুলো যদি অবলম্বন না করে করা হয়, তাহলে দেখা যাবে ওই গ্রাউন্ডে সে আবার বের হয়ে যাচ্ছে। তো যা কিছুই করা হোক না কেন, সেটা আইনসম্মত ভাবে যেন পদক্ষেপটা নেওয়া হয়। অনেক ধন্যবাদ ব্যারিস্টার তানজিব, আপনি সঙ্গেই থাকুন, আরো প্রশ্ন নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসবো। একজন দর্শকের ফোন আছে, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রোবায়েত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ফাহিম বলছি। জি বলুন। আমার নাম ফাহিম। যে আমার প্রশ্নটি ছিল, এই কোম্পানিগুলো অনেক আগে থেকেই চটকদার বিজ্ঞাপন দিয়েই কিন্তু মার্কেটে এসেছে, কিন্তু দুঃখজনক হলো যারা সত্যিকারে এই বিষয়গুলি দেখবে, তদারকি করবে, দেখভাল করবে, তারা এতদিন কোথায় ছিল, তাদের কোনো অ্যাকশন হবে কিনা। আর কোনো কিছু হলেই দেখা যায় যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। দুঃখজনক হলো সত্য, এই 3 সদস্য বিশিষ্ট কমিটি এখন হাস্যকর একটা বিষয়। 3 সদস্য কমিটি হলেই আমরা মনে করি এবার ছাড় পেয়ে গেছে, ওই কমিটির ভিতরেই এটা ঘুমন্ত অবস্থায় থাকে।
আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা আমি স্পেসিফিক আলোচক যারা আছেন আমি তাদের কাছে এই বিষয়টা শুনতে চাই এবং জানতে চাই আদৌ কি ব্যবস্থা নেওয়া হবে এবং ওই সংস্থার লোকেরা কোথায় এতদিন ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা। ধন্যবাদ রুবায়েত ভাই। অনেক ধন্যবাদ আপনাকে লক্ষ্মীপুর থেকে প্রশ্ন করার জন্য, আমরা উত্তর খুঁজবো। মিস্টার ফাহিম, আপনি যদি বলেন, যিনি বলেছেন যে চটকদার বিজ্ঞাপন শুধু না, আমরা দেখেছি অনেক বড় বড় অনুষ্ঠানের স্পন্সর তারা করেছে, অনেক বড় মন্ত্রণালয়ের কিংবা ক্রিকেটের অনেক বড় বড় প্রোগ্রাম। তো এইরকম একটা প্রতারক কোম্পানি কিভাবে এই ধরনের বড় প্রোগ্রামের মধ্যে যুক্ত হয় আসলে? দেখেন এটা একটা এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত হয়ে গেছে, এইটার মধ্য দিয়ে সে কিন্তু এক ধরনের তার কিন্তু বৈধতা তৈরি করে। এটা বৈধতা। আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি খেয়াল করবেন কিনা, আজ থেকে 4-5 বছর আগে আপনার ভারতীয় ক্রিকেট টিম তাদের জার্সিতে যেই কোম্পানির নাম ছিল সেই কোম্পানির নাম ছিল সাহারা গ্রুপ। ইভেন সেই কোম্পানি কিন্তু আমি দেখেছি বাংলাদেশের বিসিবির স্পন্সরও ছিল এক সময়। সেই সাহারার বর্তমানের এমডি কিন্তু এখন জেলের ভিতরে। দ্যাট মিনস ওটা বেসিক্যালি একটা চিট ফান্ড টাইপের একটা কোম্পানি ছিল। তো নর্মালি যে সকল কোম্পানিগুলো এই টাইপের অনেক ক্ষেত্রে বলে পঞ্জি স্কিম বা এই টাইপের জিনিস, তারা কিন্তু সবসময় চায় এমনভাবে এক ধরনের একটা বাতাবরণ তৈরি করতে যেখানে লোকজন ভাবে বাবা এরা তো এত বড় কোম্পানি, এরা নিশ্চয়ই আমার টাকা নিয়ে চলে যাবে না। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্র্যান্ড ইমেজ, তারা একটা গ্র্যান্ড ইমেজ তৈরি করে এবং ওই জন্যই কিন্তু তারা দেখা যায় যে মানে নায়ক নায়িকা, সেলিব্রিটি, বড় বড় মিডিয়া, বড় বড় স্পন্সরশিপ এটা তারা করে। দিস ইজ এ পার্ট অফ দেয়ার কাইন্ড অফ মানে প্রতারণার অংশ হিসেবেই, মানে ভালো মানুষকে প্রতারণা করার জন্য এটা ভালো কৌশলও বটে তাদের, এটা একটা তাদের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, যে সব ভালো লোকরা আমাদের সঙ্গে আছে। এবং আমি দেখেছি যে আনফরচুনেটলি আমাদের প্রচুর মিডিয়াও কিন্তু দেখা গেছে যে গত কয়েক মাসে মানে প্রচুর মানে বড় বড় বিজ্ঞাপন, নাটক, প্রোগ্রাম অনুষ্ঠানের সাথে ইনভলভ ছিল এই টাইপের কোম্পানিগুলো। আমি একটা কোম্পানির কথা বলছি না, অনেক কোম্পানি কিন্তু এখানে ইনভলভ আছে। ইভেন আমরা দেখেছি যে রাস্তায় যে পুলিশের ব্যারিকেডের ওইখানেও ই ভ্যালি লেখা আছে, কিন্তু নানান ফর্মে তার বিজ্ঞাপনটা। আমার কাছে মনে হয় এখানে দায়িত্বটা আসলে সবারই। আমাদের মনে হয় আমাদের যারা যে সকল অর্গানাইজেশন সরকারি বা বেসরকারি স্পন্সরশিপ নিয়েছে বা সেলিব্রিটিরা তাদেরকে এন্ডোর্স করেছে, কারণ বাংলাদেশের লোকজন কিন্তু সেলিব্রিটিদের কথার উপর ভরসা করে, ক্রিকেটারদের উপর ভরসা করে। তো এই টাইপের জায়গাগুলিতে আসলে যারা ইনভলভ ছিল তাদের কিন্তু সকলেই এখন একটু নিজের দিকে। এটা কোন মন্ত্রণালয়ের আওতায়? এটা কি বাণিজ্য নাকি তথ্য মন্ত্রণালয়, আইসিটি, কে দেখে আসলে ই কমার্সের ব্যাপারটা? ই কমার্সটা যেটা নজরুল ভাই বললো, এটা শুরু হয়েছিল আসলে আইসিটি মন্ত্রণালয়ের হাত ধরে, কিন্তু এখন এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আছে এবং যে নতুন যে নীতিমালাটা করা হয়েছে ই কমার্স নীতিমালা এবং নির্দেশিকা, সেটা বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি তত্ত্বাবধানে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর সাইফুল হক। তিনি নিজেও ই ভ্যালি থেকে পণ্য কিনেছেন এবং কিছু পণ্য মধ্যে আটকে গেছে। ডক্টর সাইফুল, আপনি যদি একটু বলেন যে আপনার অভিজ্ঞতাটা কি ই ভ্যালির সঙ্গে ট্রানজেকশনের। ডক্টর হক। হ্যালো, আচ্ছা, ফোনটি মধ্যে পড়ে গেছে, আমরা পরে আবার যুক্ত করব। যে নজরুল ভাই, আপনি যদি একটু বলেন। আমি মনে করি যেটা তানজিব বলছে যে ওই যে আমাদের মাস্টার মাইন্ডগুলো কি হবে, তারা কি সামনে আসবে না, এক্সপোজড হবে না? আমার অভিজ্ঞতায় ওরা আড়ালে থাকলে তো এক এক ফর্মে আমি তো চলবে। 4 দশক যাবত দেখছি, আমার মনে হয় না তাদের কিছু হবে। তার কারণ আমরা তো কিছু খবর রাখি, এর পিছনে যারা আছে, যদিও কমার্স মিনিস্টার হলেও অন্য জায়গার লোকও এর পিছনে আছে, তারা কিছু সুযোগ সুবিধা নেয়, এটা করতে দেয় এবং আলটিমেটলি হয়তো ওখানকার কিছু কর্মচারী অন্যরা জেলে যাবে, তাছাড়া আর কিছুই হবে না। আমি উদাহরণ হিসেবে বলি, আমি যখন প্রচেষ্টা নিয়েছি হালদারকে ওই ইন্টারন্যাশনাল লিজে হালদারকে দেশে আনবো, তখন আপনারা দেখছেন যে একেবারে প্রেস ব্রিফিং করে বলা হয়েছে যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, তাকে আনা হবে, এখন আর কোনো কথাবার্তা নেই। এবং ওইটাতে মানুষে কিন্তু খুব পজিটিভলি নিয়েছে এই দেশের মানুষ। সেই জন্য আমি মনে করি এইসব যে এসব মালামাল যে বিক্রি হয়েছে, সেখানে একটা বিষয় আছে যে একটা মোটরসাইকেল তারা কেনার জন্য টাকা জমা দিয়েছে, তারপরে আবার এমন ব্যবস্থা করে দিয়েছে যে মোটরসাইকেল না নিয়েও আপনি চেক নিয়ে ওই পুরো লাভের টাকাটা 8-10 হাজার কমে লাভের টাকাটা নিয়ে এক মাস 2 মাস পরে আবার পণ্যই আবার ই-ভ্যালির ভাউচার নিয়ে তার কাছে আবার বিক্রি করেছে, একটু লাভ রেখে ওরা আবার বিক্রি করেছে। সুতরাং এটা স্পষ্ট বোঝা যায় এটা ই-কমার্স ডেফিনেটলি নট। এবং এইটা যে করছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ডক্টর সাইফুল হক, যাকে আমরা আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক। ডক্টর হক, আপনি যদি বলেন যে আপনার অভিজ্ঞতা কি ই-কমার্সের সঙ্গে পণ্য কেনা বেচা বিক্রির ক্ষেত্রে, একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে দুটো বিষয় বলি, একটা হচ্ছে আমার কাস্টমার এক্সপেরিয়েন্স, আর একটা হচ্ছে রেগুলেটরি এক্সপেকটেশন অথবা এফিকেসি, যেভাবে আমরা বলি না কেন। কাস্টমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আসলে আমি ইভ্যালিতে গত জানুয়ারি মাস থেকে যে অর্ডারগুলো আমি প্লেস করেছি,
তার মধ্যে ধরেন 60% মতো প্রোডাক্ট আমি পেয়েছি, আর 40% প্রোডাক্ট পেন্ডিং আছে, কিছু ওদের দেখাচ্ছে যে ডেলিভারি অন প্রসেস। এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা, আমি হয়তো সবারটা বলতে পারছি না, এটা একটা দিক। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে আপনি হয়তো জানেন যে বারবার আমি আপনার অনুষ্ঠানটা ফলো করছিলাম, বারবার আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে আপনার এটা প্রতারণা করছে, সেটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে কাস্টমারের এন্ড থেকে যেদিন ওদের সমস্ত লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে সেই দিনও কিন্তু ওরা 200 কোটি টাকার অর্ডার তারা পেয়েছে। তো সেই জায়গা থেকে এখন আমার যেই ধরেন মানে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে যে আমার রেগুলেটরি প্রত্যাশা, সেটা হচ্ছে যে আসলে আমরা যতই ওদেরকে হয়তো লেনদেন বন্ধ করে দেই বা অনেকগুলো ব্যাংক বিদ্রোহ করে নিয়েছে বা মার্চেন্টরা তাদেরকে বিদ্রোহ করে নিয়েছে, দিন শেষে কাস্টমারের যে জায়গা সেই জায়গাটা আসলে রাষ্ট্র সুরক্ষা দিতে পারবে কিনা, এটা একটা দিক আছে। আর আরেকটা দিক যেটা আমার বলার আছে সেটা হচ্ছে সংক্ষেপে, সেটা হচ্ছে এই সেবা, এটা তো একটা সেবা খাত। বিদেশের এক্সপেরিয়েন্সের সাথে আপনি যদি বাংলাদেশের এক্সপেরিয়েন্স আমি একটু বলি, পৃথিবীর কোনো দেশেই এইভাবে তো আর ই কমার্স প্ল্যাটফর্ম চলে না। এই যে মাইন্ড ফ্রিকিং যে অফারগুলো তারা দিয়েছে সেটার মধ্য দিয়ে এই জিনিসগুলো যে আপনার রেগুলেটরি অথরিটি আজকে দেখছে তা তো না, এটা আপনার বহুদিন ধরেই দেখছে। এখন আমাদের একজন সাধারণ গ্রাহক হিসেবে প্রত্যাশা হচ্ছে যে রাষ্ট্র যাতে কোনো একটা ডিফেন্স মেকানিজম তৈরি করে, যাতে করে দিন শেষে এই সেবা খাতটাকে বা এই মার্কেট যেটা বুম করেছে সেটাকে যখন আমরা এনশিওর করতে পারি। এক ইভ্যালিটি দিয়ে আপনি পুরো বাংলাদেশের আসলে এই অনলাইন প্ল্যাটফর্মকে যাচাই করা, সেটাও আবার বোকামি হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর হক। বলছে ভোক্তা অধিকারের দিক থেকে আমার কথা কিন্তু শেষ হয়নি। আমার কথা এটা যে আমাদের কিন্তু আমাকেও অনেকে বলেছে, তখন আমি চিন্তা করে দেখেছি, তাদের সাথে কথা বলেছি, ইয়াং লোকেদের সাথে আমার কানেকশন আছে, সেটাতে আমি দেখলাম যে এটা একেবারে অবাস্তব, এটা কখনোই সাস্টেনেবল না। তার কারণ 10,000 টাকা লেস করে তারপর সে চেক নিয়ে আসছে 1 মাস পরে, এই টাকা কিভাবে তারা উঠাবে? সুতরাং এখানে কিন্তু যারা কিনতে যাচ্ছে তাদেরও কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপকভাবে অভাব আছে। সুতরাং আইনেও একটু সংশোধন আনা দরকার। যারা এটাতে কিনতে যায় ফটকা, এরা প্রথম দিকে কিছু লোকের যোগাযোগ থাকে তাদের সাথে, তাদেরও শাস্তির আওতায় আনা উচিত। কেন আওতায় আনা উচিত? তখন যখন দেখবে এরকম ফটকা বাজারে গেলে সেও এর সাজার আওতায় আসে, তখন কিন্তু লোকে সহজে যাবে না। মানে আপনি বলতে ছদ্মবেশী কিছু ক্রেতা থাকে, যেটা আমরা ছোটবেলায় যখন হকাররা থাকতো একদম যে কিছু লোক ওই দাঁতের মাজন টাজন এক্সট্রা নিয়ে নিত দাম দিয়ে, এক্স্যাক্টলি পরে বুঝতাম যে আসলে হকারের লোক। এখানে আমি কথা বলে দেখেছি ইয়াংদের সাথে, প্রথম দিকে এটা করেছে এখানেও। সেই জন্য উভয়কে শাস্তির আওতায় আনা উচিত। আনলে হবে কি, কিছু ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে অন্যরা আসবে না। যেমন আমি উদাহরণ হিসাবে বলি, আমাদের তানজিব ভাই এখানে আছেন, 2টা জিনিস আছে। একটা হচ্ছে কমন ইন্টেনশন, একটা বিষয় আছে, কিন্তু আমরা আনলফুল অ্যাসেম্বলি যখন হয় তখনও আমরা দেখেছি একটা, আরেকটা হচ্ছে কমন অবজেক্টিভ। তো সেখানে যদি আমার কোনো উদ্দেশ্য না থাকে মিটিং মিছিল করা, কিন্তু ওর সামিল হয় যদি আনলফুল অ্যাসেম্বলির, সামিল হলেই কিন্তু তার অপরাধটা হয়ে যায়। সুতরাং এখানে এরকম কিছু হলে তারপরে কিন্তু সাধারণ মানুষকে আপনি কি বলবেন? আমরা যা ইন্টারভিউ নিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে কিন্তু এর মধ্যে কিনেছে 60% পে, তাকে কিন্তু কনভিন্স করে ফেলেছে। দেখুন আমি সাধারণ মানুষকে তাহলে কিভাবে আমি মনে করব সাধারণ মানুষ এখানে যায় না, যারা বেশি বুদ্ধি রাখে এরা যায়। আমি তো যোগাযোগ রাখি এই জন্য বলছি, তার কারণ তার তো একটা সিম্পল অঙ্কের হিসাব আছে যে আমি 80,000 টাকা দিচ্ছি, 60,000 টাকা দিচ্ছি, 40 দিন পরে আমাকে মোটরসাইকেল একটা দেবে 1.5 লাখ 2 লাখ টাকা দামের, 3 লাখ টাকা দামেরও, এবং মোটরসাইকেল না দিলেও ভাউচারটা দিলে আমার টাকাটা ফেরত দেবে, ডবল লাভ হয়ে যাচ্ছে। এটা কমন সেন্সের ব্যাপার, এর আগেও এরকম ঘটেছে, তারপরেও সেখানে যায়। শেয়ার মার্কেটও দেখেছি, এটা হ্যাঁ, আজকে 10,000 টাকা ইনভেস্ট করলে পরের দিন 20,000 দিচ্ছে। কিন্তু শেয়ার মার্কেট ডিফারেন্ট, কিন্তু এটা তো পুরো আইনের, কিন্তু প্রতারণা ছিল, স্ক্যামই ছিল, এটা আরেক ধরনের প্রতারণা ছিল, প্রতারণা। সুতরাং প্রথমে যারা যায় তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত, তার কারণ এরাও সহযোগিতা করছে এইসব বিষয় এবং অন্যরা ইনফ্লুয়েন্স হচ্ছে এদিকে আসার জন্য। ছদ্মবেশী ক্রেতাদেরকে ধরা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিরতিতে যাব, তার আগে তানজিব আপনার কাছে আমাদের যে ডক্টর সাইফুল প্রশ্ন করেছিল যে ভোক্তা হিসেবে তার যে অধিকার, রাষ্ট্র কি দায়িত্ব নেবে কিনা এইটা। আচ্ছা, আরেকটা কথা, সে তো একটা লিগ্যাল বিজনেসের মধ্যে সে টাকা পয়সা ইনভেস্ট করেছে, তার পয়সা যখন পেল না, এটা কি ফেরত দেওয়ার জায়গা আছে কিনা? সেটা আমি প্রথমেই বলেছি যখন প্রথমবার আমাকে জিজ্ঞাসা করছিলেন। একটু আমি আপনার কাছে আসবো। আচ্ছা, সরি সরি তানজিব। হ্যাঁ জি, এখন ভোক্তা যদি মানে আপনার জেনে শুনে তার পায়ে কুড়াল মারে, সেটার দায়িত্ব রাষ্ট্র নেবে না। কিন্তু ভোক্তা যদি ওই অভিযোগটা করে যে আমাকে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এই প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন আমার সাথে প্রতারণা করেছেন, তাহলে রাষ্ট্র কিন্তু প্রতারিত হলে পরে
কোন আইনি একটা যে আইনি ব্যবস্থা আছে সেটার রাস্তা খুলে দিয়েছে। আপনি যদি প্রতারিত বোধ করেন তাহলে আপনি থানায় গিয়ে মামলাটা একটা 420 মামলা করবেন, তখন রাষ্ট্র দেখবে যে যিনি প্রতারণা করেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কি নেওয়া যায়। আমাদের এখানে যে জায়গাটাতে সমস্যা সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে প্রতারিত হচ্ছেন তারা বুঝতেছেন না যে তারা প্রতারিত হচ্ছেন, কারণ তাদের সামনে একটা আশা ঝুলে আছে। তো এখন উনি কখনো টাকাটা পাবেন উনি যে বিষয়টা বুঝতেছেন না। এখানে যে অ্যাডভান্টেজটা এই আপনার ওয়েবসাইট গুলা নিচ্ছে সেটা হচ্ছে যে ডিসঅ্যাসোসিয়েশন অফ দি কমন ভিকটিমস। যে ভিকটিম যারা আছে তারা সবাই সংঘবদ্ধ না, সেই কারণে প্রত্যেকে মনে করতেছে আমি ছাড়া আমি আমার টাকাটা পাইলে হইলো, বাকিদের জাহান্নামে যাক। কিন্তু বাকি সবাই মনে করতেছে যে আমি পাবো, বাকিরা জাহান্নামে যাবে। তখন ওই জাহান্নামী কে হবে সেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে। পুকুরে ছোটবেলা পুকুরে দুধ দেওয়ার গল্পের মতো, সবাই তো দুধ দিবে, আমি না হয় পানি দেই, কিন্তু মূলাটা কিন্তু সবার সামনে রয়ে গেছে। অনেক ধন্যবাদ বাইশে তানজিব, আমরা ফিরে আসবো আপনার কাছে আবারও বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আজকে কথা বলছিলাম আমরা ই কমার্সের নামে দেশে আসলে কি হচ্ছে। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার RTVর সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম কি হচ্ছে ই কমার্সের নামে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে বেশ তানজিব আপনি তখন শেষ করতে পারেননি ভোক্তা হিসেবে কি ধরনের সে আইনগত সহায়তা পেতে পারে আসলে, আর টাকা কি পাবে আসলে। হলমার্ক, ডেস্টিনি, আমরা জানি টাকা কিন্তু হতে পারছে না, পিপলস লিজিং যাই বলেন, টাকা পাওয়া যাচ্ছে না আসলে। মামলা হয়তো চলবে বছরের পর বছর। আপনি যদি পাবলিক মানে মব ট্রেন্ড কিংবা পাবলিক ট্রেন্ড যদি ফলো করেন তাহলে দেখবেন যে সবাই যখন তার নিজস্ব টাকাটা দিচ্ছে এবং সেই টাকাটা যে পাবে না সেটা সে বুঝতেছে না, কিন্তু টাকা জমা দেওয়ার সময় সে কিন্তু সরকারকে জিজ্ঞেস করে না যে আমি অমুক জায়গায় টাকা দিব, সেটার জন্য আপনি মানে কোন ব্যবস্থা নিয়েছেন কিনা যে এখানে টাকাটা আমার নিশ্চিত। মানে টাকা খরচ করার সময় সে সরকারের পরামর্শ নেয় না, কিন্তু যখন প্রতারিত হয় তখন সরকারকে এসে দোষ দেয়, গিয়ে বলে আমার টাকাটা সে মেরে দিয়েছে, আপনি ব্যবস্থা নেন। তো আপনার তো বোঝা উচিত ছিল প্রথমে এই ধরনের সাইটে ইনভেস্ট করার আগে এটা বোঝা যেটা একটা পঞ্জি স্কিমের মতো, কিংবা এর পক্ষে এই টাকাটা শোধ করা সম্ভব। সো একজন নাগরিক হিসেবে কিংবা ভোক্তা হিসেবে বাংলাদেশের প্রচলিত আইনি যে প্রোটেকশন গুলা দেওয়া আছে এর বাইরে সরকার কিন্তু আপনার টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিবেন, কারণ আপনি সরকারকে এই টাকা খরচ করার আগে সরকারকে এই ধরনের দায়িত্ব নিয়ে কিংবা আপনি দোষী থাকবেন, সরকার কখনো এই দায়িত্ব নেয় নাই। সুতরাং আইনগতভাবে আপনি সরকারকে বলতে পারেন আমার টাকা ফেরত দাও। এরা যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যার অনুমতি নেয়, একটা লাইসেন্স নেয়, এর কি কোনো বৈধতা নাই যে আমি মন্ত্রণালয় লাইসেন্স দিলাম মানে একটা বৈধভাবে ব্যবসা করবে? সে বৈধ ব্যবসার মধ্যে আমি প্রতারিত হই, এটা ফ্রেমিং করার সুযোগ আছে কিনা মন্ত্রণালয়? না, বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ ধরনের ব্যবসার জন্য কোনো লাইসেন্স নেওয়া হয় না। এটা নিয়ে আইনগতভাবে মানুষের মধ্যে একটা কনফিউশন আছে যে আপনি যদি একটা কোম্পানি খোলেন, সেই কোম্পানিকে একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেওয়া হয়। ওই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন মানে বাণিজ্য মন্ত্রণালয় বলছে না যে আপনাকে আমি এই ব্যবসা করার অনুমতি দিলাম, সুতরাং আপনি এই ব্যবসার নামে যা ইচ্ছা তাই করতে পারবেন, করলে পরে বাণিজ্য মন্ত্রণালয় দায়ী থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় শুধুমাত্র কোম্পানি খোলার মাধ্যমে একটা আইনগত ভিত্তি দেয়। আইনগত ভিত্তি এবং আইনগত বৈধতা দুটো এক জিনিস না। তো আপনি আইনগত ভিত্তি নিয়ে অবৈধ ব্যবসা করেন, সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আপনি কোনোভাবে দায়ী করতে পারবেন না। এইটা দেখবার দায়িত্ব কার? এই যে আইনগত ভিত্তি নিয়ে আমি অবৈধ ব্যবসা করলাম, এইটা থামানোর দায়িত্ব কার? রাষ্ট্রের কোন মেকানিজম আছে? এটা থামানোর দায়িত্ব হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি। কিন্তু ল এনফোর্সিং এজেন্সি নিজস্ব উদ্যোগে কোনো কিছু করতে যাবে না। এই ধরনের অর্থনৈতিক প্রতারণামূলক ব্যবস্থার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না যিনি প্রতারিত হয়েছেন তিনি ল এনফোর্সিং এজেন্সির কাছে গিয়ে এই অভিযোগটা করছেন যে আমি প্রতারণার শিকার হয়েছি। এখানে আপনি ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজে স্বীকার করছেন যে তিনি 10টা অর্ডার দিয়েছেন, তার মধ্যে 6টা অর্ডার পেয়েছেন, আরো 4টা পান নাই। তিনি এখনো মনে করতেছেন না যে তিনি প্রতারণার শিকার হবেন। এখন তিনি যদি যতক্ষণ পর্যন্ত না থানায় গিয়ে অভিযোগ না করছেন, পুলিশকেও আপনি দায়িত্ব দোষী সাব্যস্ত করতে পারবেন না যে আপনি তো কোনো ব্যবস্থা নেন। আমি যে ব্যবস্থা নিব, পুলিশ যে ব্যবস্থা নিব, সেই নিয়ে তো অভিযোগও আপনি করেন নাই যে আমি ওকে গিয়ে ধরবো, আপনি ওর কাছ থেকে টাকা নিয়েছেন, দেন নাই। কিন্তু আপনি আশা করে বসে আছেন যে আমি 5 মাস পরে হইলো 6 মাস পরে হইলো আমি পাবো, কিন্তু আপনি এটুকু জানেন যে এই ধরনের সিচুয়েশনে আপনার কখনোই এই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা। অনেক ধন্যবাদ বাইশে তানজিব। আমরা শেষ পর্যায়ে, এটা রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পের মতো, ওই যে রতন অপেক্ষা করে পোস্টমাস্টার কবে আসবে,
পোস্টমাস্টার কিন্তু আর ফিরে আসে না, কিন্তু রতনের অপেক্ষাও আর শেষ হয় না। তা আপনি যদি বলেন পুলিশের কথা বলা হয়েছে, আমরা দেখেছি অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এইসব কোম্পানি ই কমার্সের নামে তারা কিন্তু স্পন্সর দিয়েছে। এইটা যদি একটু বলেন। প্রথমে একটু বলি, আমার কাছে মনে হচ্ছে 420 যে ধারাটা, এটা বাংলাদেশের কনটেক্সটে হোমিওপ্যাথি ওষুধ বা পানি পড়া। কেন হোমিওপ্যাথি ওষুধ? এটা হচ্ছে নন কগ এবং বেইলেবল। এটাতে মামলা করে কেউ কিছু করতে পারে না আমার অভিজ্ঞতায়। তার কারণ ওইটা মামলায় সে হাজতে যায় না, সে যে একটা লাইন ঘাট করে পুরো উল্টা আরও প্রেশার সৃষ্টি করে। তখন একটা অর্গানাইজেশন আর ওখানে একটা ব্যক্তি এখানে টিকতে পারবে না। 1, 2 হচ্ছে যে একটু আগেই শুনলাম ফাহিম সাহেব বললেন যে রাস্তার কাছে আমি দেখলাম সুন্দর একটা স্টিলের, সেখানে লেখা আছে ইভ্যালি লেখা আছে। তো আমরা যদি গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুল দেখে 1979-এ যেটা ছিল, পরেও হয়েছে, সেটাতে আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ, বিডিআর বা আর্মি, পুলিশ এবং বিডিআর বা বিজিবি যেটা এখন, এদের জন্য এই ধরনের স্পন্সর নেয়া হয়াকার রয়াকার হারাম। এটা ডিসিরা পারে আর কিছু উন্নয়ন সংস্থার লোকেরা পারে, সরকারের তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের জন্য হারাম করা হয়েছে। যদি করে, অন্য কোনো অফিসারও করে, তাহলে তার নামে অভিযোগ হবে এবং গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুল অনুযায়ী ডিসিপ্লিন অ্যান্ড আপিল রুলে মামলা হবে এবং সে গুরুতর অপরাধ এটা নিতেই পারে না। কিন্তু আমরা দেখি এটা নেয় এবং কেউ কিছু বলে না, তার কারণ একটা কালচারাল ইস্যু হয়ে গেছে এখানে, যে যেটা এটা একটা মনে করে যে তারা ভালো কাজ করছে। ইভেন একটা থানা আমি দেখেছি, থানার নামটাকে দুই দিকে স্পিড অমুক থানা, স্পিড হচ্ছে ওই যে এনার্জি ড্রিঙ্ক, যেটা পুরো থানার টাইটেলটা ওরা নিয়ে নিয়েছে। এগুলো পুরো অবৈধ এবং যে সরকারি কর্মচারী করবে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়ার কথা, এক্সেপ্ট কয়েকজন যারা উন্নয়ন কাজে জড়িত, ডিসিকে এই পারমিশন দেওয়া আছে ওখানে, বা উন্নয়ন কাজে তাও সরকারের পারমিশন নিতে হয়, তাছাড়া করতেই পারে না। আরেকজন দর্শক যুক্ত হয়েছে, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, আমি নাটোর থেকে বলছিলাম। বলুন। আমি বলতে চাচ্ছি যে তাহলে আমরা যে অর্ডারগুলো দিয়েছি ই কমার্সে, সেগুলো কি আদৌ আমরা পাবো না নাকি? সেটা উত্তর দেওয়ার জন্য কি আমরা এখানে কেউ আছি? আমি বলতে পারবো। জি জি, ব্যাস তানজিব যদি বলেন। জি, আপনি এই অর্ডারটা যেটা দিয়েছেন সেটা পাবেন। যদি ইভেলিতে দিয়ে থাকেন তাহলে ইভেলির এখন যে শর্টফলটা আছে সেটা শর্টফলটা মিট করার জন্য ইভেলি যদি একজন ইনভেস্টর পায় এবং সেই যদি বর্তমানে ভেন্ডর এবং বায়ার এই দুজনের মধ্যে যে শর্টফলটা আছে সেটা ইনভেস্ট করে, তখন তাকে একটা সাপ্লাই চেইনের যে স্টেবিলিটি সেটা আপনার না আসা পর্যন্ত তাকে এই গ্যাপটা মিট করা সম্ভব হবে না। কারণ আপনি টাকা কিন্তু আপনার ছাপানো যায় না। এবার সিস্টেমের মধ্যে যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে ব্যবসা থেকে এটা করতে হবে। এখন তার জিনিসটা চাইছে ঈদের আগে জিনিসটা পাবে কিনা, ব্যাপারটা এরকম। ঈদের আগে একটা অর্ডার দিয়েছে, সেটা সে পাবে কিনা সেটা পাওয়ার সম্ভাবনা খুব নেই। এটা মুরাকাবায় বসতে হবে, বসে দেখতে হবে যে কি পাওয়া যায় ফলাফল। ওই যে আবুল মনসুর আহমদ যে হুজুর কেবলা লিখছিলেন, হাঁটুতে মাথা রেখে তারপরে। এক্স্যাক্টলি। জি ফাহিম যদি বলেন, আমরা চাই ই কমার্স কিন্তু সামনে এগোক, ডিজিটাল বাংলাদেশ হোক। এই যে আস্থাহীনতা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে পারি আমরা? জি, আমার কাছে মনে হয় যে হয়তো আমরা ব্যারিস্টার তানজিব বললো আসলে আইনগত ফ্রেমওয়ার্কের মধ্যে দেওয়া, এবং এখানে যে আসলে কেউ অভিযোগ না করলে ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি হয়তো কিছু করতে পারে না, সেটা অফকোর্স খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো। আমার কাছে মনে হয় কিছু প্রোটেক্টিভ মেজারও দরকার আছে। হ্যাঁ, এখানে বাণিজ্য মন্ত্রণালয় সাম্প্রতিককাল সময় একটা নির্দেশিকা তৈরি করেছে, যদিও আমরা দেখেছি এই নির্দেশিকার অলরেডি বেশ কিছু কোম্পানি এই নির্দেশিকার ফাঁক ফোকর দিয়ে কিন্তু আগের মডেলেই ব্যবসা করছে। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে বাণিজ্য মন্ত্রণালয় যত নিয়মই করুক না কেন, মানে নজরদারিটা আরো বেশি বাড়ানো উচিত। এবং এই তিনজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.